আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমরা হিসাব বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে, মানে হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, একদম ইন্ট্রোডাকশনের যে চ্যাপ্টারটা আছে, ওটা একটু বুঝার ট্রাই করবো, ওটা একটু শেষ করার ট্রাই করবো। সো এই যে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়, সো এই অধ্যায় থেকে সিকিউ তেমন একটা আসে না, বা সৃজনশীল প্রশ্ন তেমন একটা আসে না, কিন্তু মিনিমাম 2টা থেকে শুরু করে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত এমসিকিউ আসতে পারে। সো এটা অনেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড হিসাব বিজ্ঞানের একদম বেসিক নলেজের জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। সো এখানে মোটামুটি আলোচনা করা হয়েছে হিসাব বিজ্ঞানের একদম বেসিক যেই নলেজ, ওইটাই মোটামুটি কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সো এই যে আমাদের প্রথম অধ্যায়, সো এখানে আমরা ফার্স্টেই জানবো যে হিসাব বিজ্ঞান কি, অথবা হিসাব বিজ্ঞানের যে প্রকারভেদ এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞান কি কাজে ব্যবহৃত হয়, সো এইসব। সো এট ফার্স্ট আমরা জানি যে হিসাব বিজ্ঞান কি, কিন্তু হিসাব বিজ্ঞান কি জানার আগে আমাদের জানতে হবে হিসাব কি। মানে এই যে হিসাব বিজ্ঞান, আমাদের ফার্স্টের যে অপশনটা আছে হিসাব বিজ্ঞানের, সো আমরা ফার্স্টেই জানবো যে হিসাব কি। সো হিসাব হলো এমন একটি খাত যেখানে লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস ক্রমে, মানে আমাদের যেই আর্থিক লেনদেনগুলো ব্যবসায় হয়ে থাকে, সো এই আর্থিক লেনদেনগুলোর আর্থিক ফলাফল জানার জন্য এই লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়, এবং এই শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথকভাবে এই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। সো এই যে আর্থিক যে লেনদেনগুলো হয়, এগুলোর আর্থিক ফলাফল জানার জন্য যে শ্রেণীবিন্যাস ক্রমে পৃথক পৃথক খাতে লিপিবদ্ধ করা হয়, সো এই খাতগুলোই হলো হিসাব। সো এই যে পৃথক খাত, এগুলোকে আমরা হিসাব বলতে পারি। এরপর আসি এই যে হিসাব বিজ্ঞান কি। সো হিসাব বিজ্ঞান হলো এটা আপনি বিজ্ঞান এবং কলার একটা সমন্বয়, মানে এই হিসাব বিজ্ঞান সায়েন্স এবং আর্টস দুইটার সমন্বয়ে গঠিত একটি থিওরি বা একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে, সো এটা কি হতে পারে, এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আর্থিক লেনদেন সমূহ যেই ব্যবসায়ী সংগঠিত হয়, সো এই আর্থিক লেনদেনগুলোকে কি কি করা হয়। তো এই 4টা টপিক যদি আমরা দেখি, বাচ্চা এই 4টা বেসিক জিনিস যদি আমরা জানতে পারি, সো হিসাব বিজ্ঞানকে আমরা বুঝতে পারবো। সো এটাকে কি করা হয়, আগে আমাদের আর্থিক যে লেনদেনগুলো, ওইগুলোকে বিশ্লেষণ করা হয়, এরপর এগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়, এগুলোকে লিপিবদ্ধ করা হয়, এবং প্রতিবেদন আকারে এগুলোকে সংশ্লিষ্ট পার্টির কাছে এগুলো সরবরাহ করা হয়, যাতে তারা বিভিন্ন লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা জানতে পারে। সো আমরা বেসিক যে জিনিসগুলো জানতে পারি, সেটা হলো এই যে আর্থিক লেনদেন। সো এই লেনদেনগুলোকে কি করা হয়, লেনদেনগুলোকে বাছাই করা হয়, এরপর হলো এগুলোকে বিশ্লেষণ করা হয়। সো বিশ্লেষণের পর কি করা হয়, এগুলোকে বিভিন্ন খাতে লিপিবদ্ধ করা হয়, যেমন বিভিন্ন বইয়ের হিসাবের বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ করা হয়। যেমন আমাদের হিসাবের যে প্রাথমিক বই জাবেদা, এরপর হিসাবের যে রাজা বই বা পাকা বই, খতিয়ান, এই যে বইগুলো আছে, এগুলোতে হলো লিপিবদ্ধ করা হয়। এরপর এগুলো লিপিবদ্ধ করার পর এগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যেটা আমাদের খতিয়ানে করা হয়, যে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে আলাদা হিসাবগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হবে। এরপর হলো এগুলোকে কি করা হয়, তথ্য সরবরাহ করা হয়। এই যে আমরা রিপোর্ট করবো এই আর্থিক লেনদেনগুলো বাছাই করার মাধ্যমে, আমরা যে আর্থিক রিপোর্টটা বের করবো, এটা হলো সংশ্লিষ্ট যে পার্টিগুলো আছে, ওইগুলোকে আমরা কি করবো, সরবরাহ করবো। সো এইটাই হলো মোটামুটি হিসাব বিজ্ঞান, যে আমাদের লেনদেনগুলোকে বাছাই করে, এগুলোকে শ্রেণীবদ্ধ করে, বিশ্লেষণ করে, লিপিবদ্ধ করে ওটা সংশ্লিষ্ট পার্টির কাছে কি করবো, আমরা সরবরাহ করবো। সো এর মাধ্যমে কি হয়, আসলে হিসাব বিজ্ঞান কেন করবো, হিসাব বিজ্ঞান করা হয় মূলত এই লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য। মানে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কিন্তু এই হিসাব বিজ্ঞানটা করা হয়। সো এই যে হিসাব বিজ্ঞানকে বলা হয় কিন্তু হিসাব ব্যবসায়ের ভাষা। সো এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা মনে রাখার ট্রাই করবেন যে হিসাব বিজ্ঞান কিন্তু কি, হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, ব্যবসায়ের ভাষা। সো এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখতেছি, এটা মনে রাখার ট্রাই করবেন। সো এরপর আমরা কি দেখি, এরপর হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এটা মূলত হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নামে আপনারা পড়তে পারবেন। সো এটা কেন ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দেখা যায় এই যে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, তো এটা নিয়ে এমসিকিউ অনেকবারই এসেছে আমাদের বিগত সালগুলোতে আমরা দেখতে পেরেছি। সো এই যে এই পার্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ। সো এখানে আপনার পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে নেবেন, বই থেকে, বই বিস্তারিত দেওয়া আছে, তবুও আমরা একবার বলে যাই যে আমরা ফার্স্টেই দেখেছি হিসাব বিজ্ঞান কি। সো এখানে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধকরণ নামে একটা অপশন আছে, মানে হিসাবকে বিভিন্ন লেনদেন গুলোকে লিপিবদ্ধ করা হয়, ওই লেনদেনগুলোর খাত অনুযায়ী বা পৃথক পৃথক ওদের শ্রেণীবিন্যাস অনুযায়ী ওই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। সো হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য কি, লেনদেন লিপিবদ্ধকরণ, মানে লেনদেনকে সঠিক খাতে লিপিবদ্ধ করার জন্য হিসাব বিজ্ঞান করা হয়। সো সেকেন্ডে আমরা কি দেখতে পারি, লাভ ক্ষতি নির্ণয়, মানে হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য কি, লাভ ক্ষতি নির্ণয় বা লাভ ক্ষতি নির্ণয়ের জন্য হিসাব বিজ্ঞান করা হয়। তো 3 নম্বরে আমরা কি দেখতে পারি, আর্থিক অবস্থা নির্ণয়। সো হিসাব, আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের চলতে থাকে, সো ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক যে কন্ডিশন, ওই কন্ডিশনটা জানা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরবর্তীতে ওই হিসাবটা বা ওই ব্যবসাটা আমরা রান করবো কিনা, ওইটার জন্য আর্থিক অবস্থা নির্ধারণ করাটা অবশ্যই জরুরি। সো এই আর্থিক অবস্থা নির্ধারণ করার জন্য কিন্তু হিসাব বিজ্ঞান জরুরি, এবং হিসাব বিজ্ঞানের এটা অন্যতম একটা উদ্দেশ্য। সো ব্যয় নিয়ন্ত্রণ, আমরা যখন
ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণ করবো, তো আমাদের প্রফিট অবশ্যই বাড়বে। সো আমরা যদি ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের প্রফিটের একটা নির্দিষ্ট বা একটা ব্রড অ্যামাউন্ট আমাদের চলে যাবে, আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। সো আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যয় নিয়ন্ত্রণটা করতে পারি। কারণ হিসাব বিজ্ঞানে আমরা যখন বিভিন্ন লেনদেনগুলোকে বিশ্লেষণ করি, সো এখানে আমাদের কোন কোন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে, এই অপ্রয়োজনীয় খরচ, এই অপ্রয়োজনীয় খরচগুলো কমানোর জন্য আমরা সঠিক ব্যবস্থাপনা নিতে পারি। সো এরপর কি, প্রতারণা প্রতিরোধ। মানে আমরা যখন হিসাব বিজ্ঞানটা করবো, সো আমরা এই যে লেনদেন, আমাদের যে দৈনন্দিন লেনদেন হচ্ছে, এই দৈনন্দিন লেনদেনগুলোকে আমরা কি করি, দৈনন্দিন লেনদেনগুলোকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করি। সো এই বিশ্লেষণ করার মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের কোম্পানিতে কোনো প্রতারণা বা কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা। সো এই অনিয়ম দুর্নীতি কিন্তু প্রতিরোধ করার জন্য আমরা হিসাব বিজ্ঞানটা ব্যবহার করবো, এবং এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু প্রতারণা প্রতিরোধ। সো 6 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হলো সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। সো আমরা একটা পার্ট বলেছিলাম হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান সংজ্ঞাতে। সো এটা হলো তথ্য সরবরাহ। তো তথ্য আমরা যখন সরবরাহ করি আমাদের বিভিন্ন ব্যবস্থাপক বা ম্যানেজারের কাছে, যখন আমাদের একদম অ্যাকাউন্টের বা আমাদের ব্যবসায়ের সঠিক তথ্যগুলো যায়, তখন ওদের একদম তথ্য অনুযায়ী বাস্তব বা বাস্তব পরিকল্পনা করা যায় ভবিষ্যতের জন্য, বা ভবিষ্যতে আমরা কতটুকু প্রোডাকশন করবো বা কতটুকু পণ্য কিনবো, কতটুকু পণ্য বিক্রয়ের আমরা একটা অনুমান করতে পারি। সো এটার জন্য কিন্তু হিসাব বিজ্ঞানটা দরকার। এরপর কি আসে 7 নম্বরে আসে হলো তুলনামূলক বিশ্লেষণ। মানে আমাদের যখন ব্যবসাটা রান করি, সো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু সময় লাভ হয় এবং কিছু সময় ক্ষতি হয়, বা কিছু সময় দেখা যায় লাভ ক্ষতি কিছু হয় না। সো কোন সময়টা, বা আমাদের সামার সিজন আছে, উইন্টার সিজন আছে, সো এই কোন সিজনে আমাদের সবচেয়ে বেশি উন্নতি হচ্ছে, ওই সিজনে আমরা বেশি প্রোডাকশন করব। এরপর যখন আমাদের সেল একটু কম হচ্ছে তখন আমরা কি করব, প্রোডাকশন একটু কমাই করবো। সো এইগুলো তুলনামূলক বিশ্লেষণের জন্য কিন্তু হিসাব বিজ্ঞানটা করা হয়। সো এরপর কি, এরপর আমরা দেখতে পাচ্ছি যে অমুনাফাভোগী প্রতিষ্ঠানে ব্যবহার। সো অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো কি, যেগুলোতে মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানগুলো চলে না। সো এগুলোর মধ্যে কি আছে, যে স্কুল, এরপর কলেজ আছে, হাসপাতাল আছে, এরপর বিভিন্ন বৃদ্ধাশ্রম, এতিমখানা। সো এইগুলো হলো কি, ওইগুলো হলো অমুনাফাভোগী। মানে এই প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন এদের মূল উদ্দেশ্য না, মুনাফা অর্জন এদের কি না, মূল উদ্দেশ্য না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোরও হিসাব খাত আছে। তো এই হিসাব খাতগুলোর কিন্তু ব্যবস্থাপনা করার জন্য এই হিসাব বিজ্ঞানটা অনেকটাই জরুরি। সো সরকারি কাজে সহায়তা। এখন সরকারি কাজে সহায়তা কেমন? সো আমরা যখন সরকারি তো আমাদের এই দেশের মানে মূল হর্তাকর্তা বা যা বলেন। সো সরকার অনেক সময় দেখা যায় দেশের যখন উন্নয়ন করবে বা দেশের রাস্তাঘাট করবে, দেশের উন্নয়ন যখন করতে যাবে, তখন এদের কিন্তু বাজেটের প্রয়োজন হয় বা একটা টাকার প্রয়োজন হয়। সো ওই টাকাগুলো করতে আসে আমরা যখন ট্যাক্স দিই সরকারকে, বা আমরা যখন কোনো পণ্য কিনতে গিয়ে এখানে কিন্তু ট্যাক্স অ্যাড থাকে। যেমন আপনারা যদি কোনো পণ্যের প্যাকেটে দেখেন, তো তাহলে এখানে দেখতে পারবেন যে ভ্যাট সহ দাম এত। সো এই যে বিশেষ করে এটা আপনি সুপার শপগুলোতে আরো বেশিভাবে ভালোভাবে উল্লেখ একদম দেখতে পারবেন। সো এই যে দেশের উন্নয়নের বিভিন্ন খাত যেগুলো আছে, এইগুলোতে কত কি বাজেট হবে, এবং এই যে কোন খাত থেকে আমরা কি পরিমাণ কর বা ভ্যাট আমরা পাচ্ছি, রাজস্ব আদায় পাচ্ছি, এরপর কোন কোন খাতে যাচ্ছে। সো এইগুলোর জন্য কিন্তু হিসাব বিজ্ঞানটা প্রয়োজন। সো আমরা যে এখানে 9টা পয়েন্ট দেখেছি, এই 9টা পয়েন্ট কিন্তু হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। সো আমরা যখন এমসিকিউতে দেখবো এই 9টা পয়েন্ট যদি থাকে তাহলে ওই এমসিকিউটাই সঠিক হবে, বা যখন মাল্টিপল থাকে 3টা বা 4টা, তখন আমাদের ওই মাল্টিপল গুলো সিলেক্ট করতে হবে। সো এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেক্টরে আমরা আসি। সো ওইটা হলো আমরা এটাকে 3 স্টার দিয়ে রাখতেছি। সো এটা হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এখান থেকে হিসাব বিজ্ঞান আমাদের পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা প্রায় 80 থেকে 90% হয়ে থাকে। সো এই যে এই বেসিকটা, এই পুরা বেসিকটা, এটা কিন্তু জানা অনেকটাই কি প্রয়োজন। কারণ এই যে এই বেসিকটা আপনার একদম আপনি যতদিন কমার্স নিয়ে পড়াশোনা করবেন ততদিন কিন্তু এবং প্রয়োজন হয়ে থাকে। সো এটা কি, এটা হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিন্যাস। মানে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোত্থেকে হয়েছে বা হিসাব বিজ্ঞান কোত্থেকে আসছে। সো হিসাব বিজ্ঞান আসলে নতুন জিনিস, বা এই টার্মটা আসছে মানে খুব বেশি সময় হয় নাই অন্যান্য তুলনায়। যেমন আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর এই সায়েন্সের জিনিস, এরপর আমাদের ল, এগুলো কিন্তু আসছে অনেক আগে। কিন্তু এই যে হিসাব বিজ্ঞানের টার্মটা আসছে কিন্তু খুব বেশি দিন হয় নাই। কিন্তু এটার প্রচলন বা এটার ব্যবহার আমাদের জীবনে অনেক আগে থেকে, যখন থেকে মানে মানুষ বুঝতে শিখেছে, মানুষ সভ্যতার দিকে আগাতে শিখেছে, এমনকি প্রাচীনকালে পর্যন্ত এই হিসাবের ইউজটা হতো। সো কেমনে আমরা দেখতে পাই, একদম ফার্স্টে যখন আমরা জানি যে আমাদের যে আমরা ইতিহাস পড়েছি, সো গুহা যুগ ছিল, বা একদম প্রাচীনকালে যখন মানুষ পাথরের গুহায় বসবাস করতে, গাছের কুড়িতে বিভিন্ন জায়গায় বসবাস করতো, যখন মানুষ সভ্য ছিল না, তখন কিন্তু মানুষ হিসাব জিনিসটা রাখতো। যখন তারা প্রাচীনকালে যখন তারা শিকার করতো, তো শিকার কয়টা পশু শিকার করেছে এটা জানার জন্য তারা কি করতো, গাছে, পাথরে, গুহায় বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে হিসাব রাখা মানে রাখতো আর কি। সো এটার বিভিন্ন ছবি হয়তো আপনি দেখেও থাকছেন। সো এরপর কি আসে, এরপর যখন মানুষ আরো একটু বেশি সভ্য হলো, যখন মানুষ কৃষিকাজে বিনিয়োগ করা শুরু করলো এবং কৃষিকাজটা যখন মানুষ শিখতে শুরু করলো, তখন কিন্তু একটা সিস্টেম চালু হয়, বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। তো তখন কি হয়, মানে আমরা যখন কোনো কিছু চাষ করি, তো একজনের পক্ষে আসলে সবকিছু চাষ করা সম্ভব না।
সো এখানে কি হয়, একজন চাষ করে ধান, সো আরেকজন চাষ করে কি সবজি, বা আরেকজন বানায় পোশাক, আরেকজন বানায় ওষুধ। সো এই যে এই জিনিসগুলো এখন একজনের পক্ষে তো সবকিছু বানানো আসলে পসিবল না, বা একটা জায়গায় সবকিছু তো প্রডিউস করা আসলে সম্ভব না। সো এই যে এই জিনিসগুলো এখন সবার প্রয়োজন। আপনার খাবার জিনিসটা সবার প্রয়োজন, পোশাক জিনিসটা সবার প্রয়োজন, বাসস্থান, এগুলো আমাদের মৌলিক চাহিদা। সো এইগুলো সবার একদম পূরণ করার জন্য, সবার যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমটা চালু হয়। মানে আপনি আমাকে টমেটো দিলেন, আমি আপনাকে আলু দিলাম, বা আপনি আমাকে ধান ধান দিলেন, আমি আপনাকে গম দিলাম। সো এই বিনিময় প্রথাটা তখন চালু হয়। তো এরপর আসে একদম মানে অনেকটাই আধুনিক যুগে যখন মুদ্রার প্রচলন হয়। মুদ্রার প্রচলন হয়েছে মূলত এই বার্টার সিস্টেম থেকে, বা বিনিময় প্রথা যেটা আছে এটা থেকে বের হওয়ার জন্য এই মুদ্রার প্রচলনটা হয়। সো মুদ্রার প্রচলনের মাধ্যমে আমরা সঠিক দামটা নির্ধারণ করতে পারি পণ্যের। সো এটার মাধ্যমে হিসাব বিজ্ঞান অনেকটাই বেশি বিকশিত হয়ে গেছিল। মানে অনেকটাই হিসাব বিজ্ঞান একটা পূর্ণতা পায় হলো এই মুদ্রার মাধ্যমে। মানে আপনি একটা পণ্যের বিনিময়ে টাকা দিতে পারতেছেন, বা একটা সেবার বিনিময়ে টাকা দিতে পারতেছেন। সো মুদ্রার প্রচলনটা হিসাব বিজ্ঞানকে অনেক ধাপই এগিয়ে নিয়ে রেখেছিল। সো এখন হিসাব বিজ্ঞানের একদম মূল টার্মে যদি আমরা ফিরি, হিসাব বিজ্ঞানের আপনি জনক বলতে পারেন হলো লুকা পেসিয়েলিকে। তিনি যে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাব বিজ্ঞানকে একদম সবার সামনে ব্রডলি তুলে ধরে। সো তার যে বই আছে, সো ওই বইতে তিনি ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি উল্লেখ করেন 1414 সালে। সো তিনি ছিলেন একটা ইতালীয় গণিতবিদ, যিনি মূলত ম্যাথমেটিশিয়ান ছিলেন, যার একটা বই ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। সো এই বইয়ে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে একদম হিসাব বিজ্ঞানকে পুরো বিশ্বে একদম ব্রডলি তুলে ধরেন, এবং হিসাব বিজ্ঞান আরো উন্নত হতে শুরু করে। সো বর্তমান যুগে তো এখন কম্পিউটারের যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন এআই এর যুগ, এখন হিসাব বিজ্ঞানটা অনেকটাই মানে টেকনোলজি বেসড হয়ে গেছে। সো এখন তেমন একটা সময় লাগে না, কিন্তু তখন যখন একদম নতুন নতুন হয়েছে তখন অনেকটাই ডকুমেন্টের সমস্যা ছিল। তো এখন সময় শ্রম কম, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কম্পিউটার ভিত্তিক, যেহেতু ইন্টারনেট ভিত্তিক, এবং এখন আরো এক ধাপে এগিয়ে গেছে এআই এসে। সো এতটুকুই। এরপর আমরা যাই হলো হিসাব বিজ্ঞানের আরেকটা ব্রড এবং আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, ওটা হলো হিসাবের তত্ত্বের যে ব্যবহারকারী। সো হিসাব তত্ত্বে মূলত দুই রকমের ব্যবহারকারী হয়, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো কি বাহ্যিক। অভ্যন্তরীণ কারা, যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যারা, ওরা কারা হইতে পারে, ব্যবসায়ের মালিক হইতে পারে, ব্যবসায়ের ব্যবস্থাপক হতে পারে, ব্যবসায়ের বিভিন্ন ম্যানেজার যারা আছে বা ব্যবস্থাপক যিনি হন, এরা কিন্তু মূলত ব্যবসায়ের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং বাহ্যিক ব্যবহারকারী কারা, বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে আছে ঋণদানকারী, এরপর সরকার, পাওনাদার, এরা হলো মোটামুটি বাহ্যিক ব্যবহারকারী। বা ব্যাংক যারা আছে, সো কাস্টমার যারা আছে, এরা অনেক সময় হিসাবের তথ্য জানতে চায় আর কি। সো অভ্যন্তরীণ যে ব্যবহারকারী আছে, সো এরা কেন আসলে হিসাবটা জানতে চায় বা হিসাব বিজ্ঞানের তথ্যগুলো জানতে চায়? তো তারা অভ্যন্তরীণ বলতে মালিককে বোঝায়, ব্যবস্থাপককে বোঝায়। তো ব্যবস্থাপকেরা জানতে চায় হলো ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য, বা তারা যে কাজটা করে ওটা ইফেক্টিভলি করার জন্য, এবং মালিকেরা জানতে চায় হলো তাদের লাভ ক্ষতি জানার জন্য, এবং বর্তমানে ব্যবসার যে অবস্থা, ওই অবস্থাটা জানার জন্য। সো বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে কারা আছে, ঋণদানকারী। ঋণদানকারী কারা কেন জানতে চাবে? কারণ আমি যে একটা প্রতিষ্ঠানকে ঋণ দেবো, তার ঋণ, ওই ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, ওইটা বিবেচনা করে ঋণ দেবো। সো এই জন্য ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো জানতে চাই। এরপর সরকার কেন জানতে চাইবে? সরকারের সবকিছু জানার আসলে অধিকার আছে, কারণ একটা দেশের সরকারি মূল হর্তাকর্তা, সো ভ্যাট ট্যাক্স যেগুলো আছে ওইগুলোর জন্য, এবং ওটা লিগাল কিনা এগুলো জানার জন্য সরকার ওই মোটামুটি হিসাবের তথ্যগুলো জানতে চায়। সো পাওনাদাররা কেন জানতে চাই? পাওনাদাররা ওই ঋণদানকারীর মতোই তাদের দেনা পরিশোধের ক্ষমতা আছে কিনা ওটা যাচাই করার জন্য কি করা হয়, ওরা জানতে চাই। এরপর কারা আছে? অন্যান্য ব্যবহারকারীর মধ্যে যেটা বলছিলাম, কাস্টমার বা ভোক্তা, নিরীক্ষক, বিনিয়োগকারী, এগুলো সবাই হিসাবের বাহ্যিক ব্যবহারকারী। সো এরপরে আমরা কি দেখতে পাই? এরপরে দেখতে পাই যে সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। সো এগুলো হলো একদম বেসিক টার্মস, এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, কিন্তু আপনাদের জেনে রাখা অনেকটাই জরুরি। সো হিসাব বিজ্ঞান কিন্তু আমরা যে হিসাবের মাধ্যমে বুঝাচ্ছি যে এটা ব্যবসায়ের বিভিন্ন লেনদেনকে হিসাব করে বা লেনদেনকে লিপিবদ্ধ করে বিশ্লেষণ করে। সো এটা মূলত শুধু এই যে বিশ্লেষণ, লেনদেনের অবস্থা জানা, এটার জন্য নয়। হিসাব বিজ্ঞান একটা ফার্স্টে যেটা বলেছিলাম, হিসাব বিজ্ঞান হলো একটা সায়েন্স এবং আর্টসের সমন্বয়। সো এই যে সায়েন্স এবং আর্টসের সমন্বয়, এটার মাধ্যমে কিন্তু হিসাব বিজ্ঞান সমাজে এবং পরিবেশের বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকে। সো হিসাব বিজ্ঞানের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আমাদের যে দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ, অনেক সময় কোম্পানি ফ্যাক্টরিতে পরিবেশ দূষণ হয়। সো ওইটার ব্যয় কিভাবে হিসাব করবে এবং পরিবেশ বান্ধব কেমনে উৎপাদন করবে, এরপর বর্জ্য কেমনে ব্যবস্থাপনা করবে, এগুলো কিন্তু হিসাব বিজ্ঞানের অনেক সেক্টরে আমরা দেখতে পাই। সো এরপর কি আছে? এরপর আছে হলো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। সো হিসাব বিজ্ঞান এটা যখন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, সো এখানে অনেক কিছুই নৈতিক কিছু ফ্যাক্টর আছে যেগুলো বিবেচনা করা দরকার। সো এখানের মধ্যে কি আছে? সততা এবং দায়িত্ববোধ। সো
অবশ্যই আমরা যখন হিসাব করব তখন ওই হিসাবটা সৎ এবং দায়িত্ববোধের মাধ্যমে একদম স্বচ্ছ বা ক্লিয়ার করতে হবে, যাতে আমাদের প্রতিষ্ঠানে দুর্নীতিটা একদম কমে যায়। সো এরপর কি আছে, ঋণ পরিশোধের সচেতনতা। সো এটাও একটা নৈতিক জিনিস, কারণ আপনি একজনের টাকা নিছেন, সো ওই যে টাকাটা নিছেন এটা যদি আপনি না দেন, এটা অবশ্যই নৈতিকতার কোনো ফ্যাক্টরি পড়ে না। সো আপনি এই যে ঋণ পরিশোধের সচেতনতা, সো এটা অনেক বড় একটা ফ্যাক্টর। সো এরপর কি আছে, ধর্মীয় মূল্যবোধ। ধরেন আমরা যে ব্যয় করতেছি বা হিসাবের বিভিন্ন ধরনের, এই যে এখানে দেওয়া আছে যে আয় বুঝে ব্যয়, সো আমাদের এই যে ব্যয়ের অভ্যাসটা এটা মোটামুটি কন্ট্রোল করতে হবে। যদি আমরা ব্যয় নিয়ন্ত্রণ না করি তাহলে দেখা যাবে কি আমাদের লাভও কম হচ্ছে, আবার ওই যে আমাদের ইসলামে বলা হয় যে অপচয়কারী শয়তানের ভাই, এরকম আমাদের প্রায় সকল ধর্মে অপচয় যেটা, এটাকে পছন্দ করা হয় না। সো এই জিনিসটার জন্য এই আয় বুঝে ব্যয় বা ধর্মীয় মূল্যবোধটা হিসাব বিজ্ঞানে এসেছে। এরপর সামাজিক দায়িত্ববোধ, সো যেটা হলো আমরা ট্যাক্স, এরপর সমাজের বিভিন্ন ধরনের ফাংশন, ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে দান করে, বিভিন্ন এনজিওতে দান করে, সো এগুলোর জন্য সচেতন হয়ে যায় এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এরপর প্রতারণা প্রতিরোধ, এটা আমরা আগেও বলেছি যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে জালিয়াতিটা কমে। সো এরপর কি আসে, এরপর হলো জবাবদিহিতার হিসাব বিজ্ঞান। সো জবাবদিহিতার হিসাব বিজ্ঞান কেমন আসে, হিসাব বিজ্ঞানটা আমরা যখন তথ্যগুলো সরবরাহ করি, তথ্যগুলো বিভিন্ন খাতে যখন সরবরাহ করি, বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ব্যবহারকারী তাদেরকে যখন সরবরাহ করি, এই হিসাবগুলো যারা করেছে তাদের একটা দায়বদ্ধতা থাকে এবং জবাবদিহিতা থাকে যে তারা কিভাবে হিসাবগুলো করেছে এবং এটার সত্যতা, এটার যে গ্রহণযোগ্যতা, এটা সর্বোচ্চ আছে কিনা, এটার জন্য এরা কিন্তু জবাবদিহি করতে বাধ্য। কাদের কাছে, যাদের কাছে আমরা তথ্যটা সরবরাহ করেছি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ যারা আছে। যেমন ধরেন এখানে অভ্যন্তরীণ বলতে বলে যে মালিক এবং ব্যবস্থাপক, এরপর মালিক বিনিয়োগ এখানে বুঝেছে, এরপর হলো বাহ্যিক সরকার আছে, এদের কাছে জবাবদিহি করতে যারা হিসাব করেছে তারা জবাবদিহি করতে কি বাধ্য, এটাকে বলা হয় জবাবদিহিতার হিসাব বিজ্ঞান। সো এরপর আমরা কিছু এমসিকিউ দেখবো যেগুলো একদম হট টপিক আছে। সো ওই এমসিকিউ গুলো মানে অনেকটাই না দেখলেই নয়। সো এখানে আমরা প্রথমেই দেখতে পারি হিসাব বিজ্ঞানকে কি বলা হয়। হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। সো এই যে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা, এটা কিন্তু মানে অনেকবার আসছে, এটা একটু মনে রাখার ট্রাই করবেন। এরপর হলো 2 নম্বরে কি আছে, কিভাবে হিসাব বিজ্ঞানের তথ্য সংগ্রহে সাহায্য করে। সো এই যে এখানে আমরা প্রায় 9টা মতো এমসিকিউ দেওয়ার ট্রাই করছি। সো এগুলো হলো একদম মানে একদম বেসিক, এগুলো যে আসবে এমনটা না, কিন্তু এগুলো অনেকবার মানে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সো এটা আমরা পিডিএফটা দিয়ে দিব আপনাদের। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।